গণতন্ত্রের নাম করে ক্ষমতায় এসে এত বড় স্বৈরাচারী শাসক পৃথিবীর ইতিহাসে খুব কম এসছে, যিনি গণতন্ত্রের মুখোশধারী কিন্তু আসলে স্বৈরাচারী। আর ইলেকশন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় খেলোয়াড়, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় খেলোয়াড়। এই এন্টার নাটকটা রাস্তায় করবে, আর মানে পুরো দলকে নামিয়ে দিয়েছে, প্রশাসনকে নামিয়ে দিয়েছে তাদের মতন ভোটার তালিকা তৈরি করতে। বিভিন্ন মৃত্যুগুলোকে সামনে রেখে যে রাজনীতি, লাশের রাজনীতি করছে, সেই লাশের রাজনীতিতে মানুষের মধ্যে আবেগ তৈরি করবার চেষ্টা করছে, মানুষের মধ্যে ভয় ভীতি সন্তুষ্ট করবার যে চেষ্টা, এটা অনেকটাই তৃণমূল কংগ্রেস সফল হয়েছে। দেখো, ভয় এমন একটা জিনিস না, সেটা অনেক ডিভিডেন্ড দেয়। পুরো ভোটার তালিকার কাজের সাথে একমাত্র তৃণমূল কংগ্রেস যুক্ত, আর উল্টো দিকে সেই তৃণমূল কংগ্রেসই মানুষকে তাতানোর জন্য রাস্তায় নেমেছে। গণেশ কুমার, তাদের মস্তিষ্ক এতটাই দুর্বল, তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এতটাই দুর্বল, তারা কেবলমাত্র একটা বুলডোজার চালিয়ে দিতে চাইল। এসআইআর এর কাজে যাদেরকে নিয়োগ করা হয়েছে তাদের 30% কিন্তু অযোগ্য। অযোগ্য এই সেন্সে ঠিক মতো পড়াশোনা মানে পড়তে পারে না। পশ্চিমবাংলা একটা খারাপ রাজ্য, অত্যন্ত খারাপ রাজ্য। পশ্চিমবাংলা আমাদের অত্যন্ত উত্তম রাজ্য ছিল, 1 নম্বর রাজ্য ছিল। তাকে মমতা বন্দ্যোপাধ্যায়, মাঝখানে বামেরা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে কুৎসিত রাজ্যে পরিণত করছে। এসআইআর কে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় তার 15 বছরের সরকারের যে ব্যর্থতা সেগুলোকে চাপা দিয়ে দিল। 15 বছর সরকার চলেছে কার্যত দুর্নীতির উপর। 15 বছরের সরকার চলেছে কোনো শিল্প না করে। 15 বছরের সরকার চলেছে যুবকদের চাকরি না দিয়ে। 15 বছরের যে সরকার চলেছে সেখানে প্রাইমারি স্কুলকে ধ্বংস করা হয়েছে, সেখানে উচ্চশিক্ষাকে ধ্বংস করা হয়েছে। 15 বছরের একটা সরকার চলেছে আইন শৃঙ্খলাকে বিঘ্নিত করে, ললেসনেস করে, বোমা বাঁধার গল্প শুনিয়ে। দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় ঢেকে দিতে পারলেন এসআইআর নামক একটা মানে বিষয় আসার ফলে। খসড়া ভোটার তালিকায় দেখা গেল গত 2002 সালে 69 লক্ষ বাদ গেছিল, এবার দেখা গেল যে আরো কিছু বেশি বাড়িয়ে 80 লক্ষ বাদ গেছে, এরকম একটা ভাব দেখালো। আর বিজেপি নেতারা লাফিয়ে বলতে লাগলো, দেখলেন তো কত বাদ গেল, কত বাদ গেল। কিন্তু যখন চূড়ান্ত ভোটার তালিকা 7ই ফেব্রুয়ারি বেরোলো, 10 লাখ বাদ গেছে দেখা গেল, আবার যুক্ত হয়ে গেছে 40 লাখ। ফলে সেই রাজনৈতিক কৌশলটা কিন্তু বিরোধী নেতারা জানি মাথায় রাখেন যে এখানে আপনারা যাদের সাথে লড়াই করছেন তারা অন্যরকম শক্তি। পৃথিবীতে খুব কম এই ধরনের রাজনৈতিক শক্তি ক্ষমতায় এসছে। হিটলার স্বৈরাচারী শাসক, তার এক ধরনের ঢং ছিল। এই স্বৈরাচারী শাসকের যেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সেটা হলো যে একটা মানে ঢং আছে, মানে এমন ভাবে তোমার সামনে হাজির হবেন তুমি মনে করবে আরে বাবা, এরকম মানুষ তো আমি জীবনে দেখিনি। দুদিন প্রায় হতে চললো সম্পূর্ণ বাংলায় এসআইআর চালু হয়েছে। বাংলায় এসআইআর হচ্ছে, কার ক্ষতি কার লাভ, সরাসরি জানতে চাইবো। দেখো, এখন পর্যন্ত যা পরিস্থিতি তাতে এসআইআর এর পূর্ণ নিয়ন্ত্রণ তৃণমূল কংগ্রেস নিয়ে নিয়েছে। তৃণমূল কংগ্রেস একদিকে এসআইআর এর বিরোধিতা করে বিভিন্ন মৃত্যুগুলোকে সামনে রেখে যে রাজনীতি, লাশের রাজনীতি করছে, সেই লাশের রাজনীতিতে মানুষের মধ্যে আবেগ তৈরি করবার চেষ্টা করছে, মানুষের মধ্যে ভয় ভীতি সন্তুষ্ট করবার যে চেষ্টা, এটা অনেকটাই তৃণমূল কংগ্রেস সফল হয়েছে। দেখো, ভয় এমন একটা জিনিস না, সেটা অনেক ডিভিডেন্ড দেয়। বলে তৃণমূল নেতারা এই যে রক্তগঙ্গা বুঝিয়ে দেওয়া দিয়ে শুরু করেছিল, আর এক মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গাছে করে রাখো, বেঁধে রাখুন, এই সমস্ত কিছুর পরে যেভাবে মানে নাম বাদ যাবে বা বিভিন্ন ভাবে এনআরসি কথা বলে যে আতঙ্ক তৈরি করার কাজে নেমেছে, সেটা তৃণমূল কংগ্রেস 100%-এর মধ্যে 100% সফল। আবার উল্টো দিকে যারা এসআইআর এর বিরোধিতা করছে মানে তৃণমূল কংগ্রেস, তারাই তাদের কর্মী সমর্থকদের নামিয়ে দিয়েছে বিএলএ, ব্লক লেভেল এজেন্টে হিসাবে, এবং যারা কার্যত ম্যান মার্কিং, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা, বিএলও কে ম্যান মার্কিং করছে। ফলে রাজ্যের কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সর্বত্র তৃণমূল কংগ্রেসের উপস্থিতি আমি দেখতে পাচ্ছি বিএলএ হিসাবে।
এবং বিএলওরা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের নির্দেশ মতন তারা কিন্তু কোথাও তৃণমূলের পার্টি অফিসে, কোথাও তৃণমূলের নেতার অফিসে, কোথাও তৃণমূলের লোকজনের সাথে ঘুরে তাদের সকল যে কাজ এইটা করছে। দেখো, নির্বাচনে সাংগঠনিক দুর্বলতার, নির্বাচন আসলে বিজেপির সাংগঠনিক দুর্বলতার প্রকাশ পায় এজেন্ট বসানোর প্রশ্নে বুথ লেভেলে। সিপিএম এরও নির্বাচন আসলে সাংগঠনিক দুর্বলতার প্রকাশ পায় যখন তারা এজেন্ট বসাতে পারে না। কিন্তু এবার যেন ভোটের আগে ভোট হয়ে যাচ্ছে, অর্থাৎ বিধানসভা 2026-এর আগেই বিজেপি এবং সিপিএম বেআব্রু হয়ে যাচ্ছে, যে তাদের কঙ্কালসার দেহটা প্রতিনিয়ত ফুটে উঠছে। দেখো, শুভেন্দু অধিকারী ভোকাল টনিক দিচ্ছে অমল দত্তর মতন। ডায়মন্ড কোচ অমল দত্ত ভোকাল টনিক বিখ্যাত ছিল, পিকে ব্যানার্জির ভোকাল টনিক বিখ্যাত ছিল। পিকে ব্যানার্জি ভোকাল টনিক দিয়ে টিমকে উদ্বুদ্ধ করতে চাইতো, মানে যারা প্লেয়ার থাকতেন, ফুটবল প্লেয়ার থাকতেন। শুভেন্দু অধিকারী সেরকম ভোকাল ট্রেনিং দিচ্ছে বটে, কিন্তু প্লেয়ারই তো নেই, প্লেয়ারগুলোই তো নেই, প্লেয়ারের কোনো দক্ষতাই নেই বিজেপির। এবং সত্যি বলতে কি, ধরো বুথের সময় বিজেপির এজেন্ট থাকে না, এটা আমরা জানি, কারণ সাংগঠনিক শক্তি কিচ্ছু নেই। কিন্তু ভোটের আগেই এসআইআর এর নাম করে যারা এত উচ্চ স্বরে বলেছিল এসআইআর হলে সবাইকে বাদ দিয়ে দিব, এসআইআর হলে তৃণমূল হেরে যাবে, এসআইআর হলে বিজেপি ক্ষমতা দখল করবে, সেই বিজেপির দলটা কোথায়? এসআইআর এর দুদিন আজকে কোথাও তো বিজেপির কর্মীদেরকে আমরা মানে বিএলএ হিসেবে দেখতে পাচ্ছি না। কার্যত পুরো মানে ভোটার তালিকা সংশোধনের কাজটা বিজেপি হুঙ্কার দিলেও কার্যত এটা তৃণমূলের দখলে চলে গেছে, দুদিনই আমরা পরিষ্কার বুঝতে পারছি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতাটাও ধরা পড়েছে। একদিকে তাদের দল তারা বিএলএ নিয়োগ করেছে, বিএলএ ম্যান মার্কিং করছে বিএলওদের, পুরো ভোটার তালিকার কাজের সাথে একমাত্র তৃণমূল কংগ্রেস যুক্ত। আর উল্টো দিকে সেই তৃণমূল কংগ্রেসই মানুষকে তাতানোর জন্য রাস্তায় নেমেছে। যে তৃণমূল কংগ্রেস ভোটার তালিকা সংশোধনের কাজে 100% যুক্ত, যার প্রশাসন যুক্ত, যে রাজ্য সরকারের প্রশাসনের উপর এই ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে, যে শাসক দলের কর্মীদেরকে নিয়ে ভোটার তালিকা সংশোধন হচ্ছে কেবলমাত্র, সেই তৃণমূল কংগ্রেসের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে মানুষকে তাতাচ্ছে, এনআরসি এনআরসি এনআরসি, মানে এনআরসির গানটা বাজিয়ে দাও। ভয়ঙ্কর, মানে পশ্চিমবাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দ্বিচারিতা এর আগে ভারতবর্ষে কোনোদিন কেউ দেখেনি, পশ্চিমবাংলার কেউ কোনোদিন দেখেনি, আগামী 100 বছরও কেউ দেখবে না। মানে দল পুরোপুরি নেমে গেছে ভোটার তালিকা সংশোধনের কাজে, নিষ্ঠার সাথেই করছে আমি ধরে নিলাম। পুরো প্রশাসন, তৃণমূল কংগ্রেসের যে প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালনা করে, ইলেকশন কমিশন অবশ্যই তাদের সমর্থন নিচ্ছে, কিন্তু পুরো প্রশাসনটাই তো মমতার প্রশাসন। তাহলে এন্টার প্রশাসনটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। সেই প্রশাসন, তৃণমূল কংগ্রেস সংগঠন, তারা মিলে এসআইআর করছে এবং একনিষ্ঠভাবে করছে। সেই এসআইআর এর বিরোধিতা করতে প্লেইং টু গ্যালারি করছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিস্ময়, এটা একমাত্র সম্ভব অপদার্থ বিরোধী রাজনৈতিক দলের উপস্থিতির জন্য। যে বিরোধী রাজনৈতিক দল, ওরা বিজেপি, প্রথম থেকেই তারা এসআইআর যখন হবে ভাব, তখন থেকে এসআইআর হলে কি হবে, এসআইআর হলে 1.5 কোটি মুসলমান বাদ যাবে, এসআইআর হলে বিজেপি ক্ষমতায় চলে আসবে, এসআইআর আমরা করে দেখাবো। আরে এসআইআরটা সাংবিধানিক সংস্থার ইলেকশন কমিশন করছে, ইলেকশন কমিশন রাজ্য সরকারের কর্মীদেরকে দিয়ে এটা করছে। পশ্চিমবাংলায় যদি এসআইআর এর কোনো নাম বাদ যায়, তার জন্য রাজ্য সরকার দায়ী থাকবে, কারণ সংবিধানে
ইলেকশন কমিশনকে কোনো কর্মী দেওয়া হয়নি। ভারতবর্ষের সংবিধানে ইলেকশন কমিশনের কোনো সার্ভিস কমিশন নেই, তার একটা অফিসার নেই, মানে রাজ্য স্তরে। এমনকি যে সিও অফিস দেখো, সিও যিনি, তিনিও রাজ্য সরকারের কর্মচারী, ডেপুটেড, তিনিও অস্থায়ীভাবে রাজ্য সরকারের থেকে ডেপুটেশনে গেছেন। ফলে সিও লোকটা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে প্রশাসনের সাথে যুক্ত। যে ডিএমদের দেখো, যে তুমি এসডিওদের দেখো, যাদেরকে ইয়ারও বলা হয়, যে অ্যাসিস্ট্যান্ট ইয়ারও, বিডিওদেরকে দেখো, এরা প্রত্যেকেই রাজ্য সরকারের কর্মচারী। মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকেই বলে দিয়েছেন যে ভোটের আগেও এরা আমার কর্মী, ভোটের পরেও আমার কর্মী, এবং আক্ষরিক করতেই তাই। ফলে ইন্টার এসআইআর পর্বে বিজেপি ভাবটা এমন দেখাচ্ছিল যে ইলেকশন কমিশন তো আমার হাতে আছে, আর ইলেকশন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় খেলোয়াড়, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় খেলোয়াড়। এই এন্টার নাটকটা রাস্তায় করবে, আর মানে পুরো দলকে নামিয়ে দিয়েছে, প্রশাসনকে নামিয়ে দিয়েছে তাদের মতন ভোটার তালিকা তৈরি করতে। ফলে দেখো, আমি তোমাদের চ্যানেলে বলেছি কিনা, আমি সর্বত্র বলবার চেষ্টা করেছি যখন থেকে এসআইআর চালু হয়েছে, যেটা একতরফা গেম হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, একতরফা গেম হবে, এবং সেইভাবে কিন্তু হচ্ছে। এবং আমাদের দুর্ভাগ্য কি জানো তো, যে দুটো মেজর পলিটিক্যাল পার্টি, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, তারা তাদের শীর্ষ নেতৃত্ব যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, সর্বত্র ভয় দেখাচ্ছে, এনআরসির ভয়। কেউ এনআরসির ভয় দেখাচ্ছে, কেউ মানে মুসলমানদেরকে, বাংলাদেশি মুসলমানদেরকে বের করার নাম করে মুসলমানদের মধ্যে সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করছে। কেউ আবার খুব সচেতন ভাবে ভোটার তালিকায় 2002 সালের কিছু পাতা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের লোকরাই, অর্থাৎ এই সিও দপ্তরের নেতৃত্বে হতে পারে, কিন্তু আলটিমেটলি তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন, সেখানে ডিএমরা কাজ করে। ফলে কিছু পাতা ভোটার তালিকায় নাম নেই, এই নিয়ে শোরগোল করে দিচ্ছে। যে কোনো মৃত্যু হয়ে গেলে বলে দিচ্ছে যে এটা এনআরসি ভয়ে মারা গেছে, এসআইআর এর ভয়ে মারা গেছে। ফলে তুমি বুঝতে তো পারছো যে একটা ভয়ঙ্কর মানে নিরাপত্তাহীনতায় মানুষ ভুগছে, এবং যত পারছে এই রাজনৈতিক দলগুলো আমাদেরকে ভয় 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 দেখাচ্ছে। পশ্চিমবাংলার রাজনীতিবিদরা বিক্রি করছে এখন, ভয়ের মানে বিক্রি, তারা সদাগর পেয়েছেন, প্রতিনিয়ত ভয় ভীতি সন্ত্রস্ত করে তুলছেন। এনআরসি হবে, এনআরসি হবে বলে একজন চিৎকার করছে, তো আরেকজন বলছে যে 1.5 কোটি মুসলিম রোহিঙ্গাকে এই এসআইয়ের মাধ্যমে বাদ দেওয়া হবে। ভয় ভীতি সন্তুষ্ট করে তুলছে মানুষকে। এত মানে খারাপ রাজনীতিবিদ এরা আমাদের, না, এরা আমাদের জীবনে অভিশাপ। এদেরকে সত্যি বলতে কি মানে আমরা ভয়ে ভীতিতে আমরাও সন্তুষ্ট হয়ে এদেরকে মান্যতা দিই। এরা কি রাজনীতিবিদ হওয়ার যোগ্য নাকি? এরা কি মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা এদের আছে? এবং তোমাকে আমি বলছি যে এনআরসির ভয় যেমন একদিকে চলছে, প্রতিনিয়ত তোমার নাম কাটার ভয় থাকছে। কোথাও আবার গল্প ইতিমধ্যেই শোনা হয়ে যাচ্ছে, চিন্তা করবি না আমরা আছি। কোথাও বলছে ভাই একটুখানি খরচাপাতি করিস, নামটা উঠিয়ে দেবো। তো এরকম নানা গল্প আসছে। তার কারণটা হলো ইলেকশন কমিশনও নেতৃত্ব দিতে কার্যত ব্যর্থ হয়েছে। একটা হলো এসআইআর কি, তার ফর্ম কি, প্রক্রিয়া কি, এটা জলের মতন বিভিন্ন সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারত, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করতে পারত, তারপরে পোস্টার, ব্যানার, হোর্ডিং দিতে পারত। এগুলো তো করেনি ইলেকশন কমিশন। ফলে ইলেকশন কমিশন নেতৃত্বের দুর্বলতা একদম স্পষ্ট, প্রস্তুতি ছাড়া। দুই হলো যে এই যে ফর্মটা তৈরি হয়েছে, এই ফর্মটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারতো, মানুষকে আগের থেকে জানিয়ে নিতে পারতো, দেখুন এই ফর্মে এই আছে, এই আছে, এই আছে। ফর্মটা বাংলায় করতে পারতো। এদেরকে ইলেকশন কমিশন কেন বাংলায় করতে পারলো না বলতো? আজকের দিনে ওই ফর্মটা বাংলায় করতে 1 মিনিট সময় আমার লাগবে। তাহলে ইলেকশন কমিশন কেন ওই ফর্মটা ইংরেজিতে করলো বলতে পারো? কেন বাংলায় করলো না? সাধারণ বাঙালিদের কথা ভেবে, হতদরিদ্র বাঙালিদের কথা ভেবে। ইলেকশন কমিশনের তো প্রচুর ল্যাপস এবং তাদের নেতৃত্বের দুর্বলতা। আমি বলছি মেশিনারি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু যারা নেতৃত্ব দিচ্ছে গণেশ কুমার, তাদের মস্তিষ্ক এতটাই দুর্বল, তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এতটাই দুর্বল
তারা কেবলমাত্র একটা বুলডোজার চালিয়ে দিতে চাইল। কিন্তু এসআইআর এর যে প্রস্তুতি, মানুষকে অবগত করা, মানুষের মধ্যে সমস্ত ভয় ভীতিগুলোকে দূর করবার চেষ্টা করা, তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, ফর্মটা বাংলায় করা, এবং পশ্চিমবাংলায় এটা তো ঠিক যে 6 লক্ষ সরকারি কর্মচারী এই মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে অবসর নেওয়ার ফলে তাদেরকে আর নিয়োগ করা হয়নি। তাহলে পশ্চিমবাংলায় তো সরকারি কর্মচারীর অভাব আছে যারা এসআইআর কাজ করবে। পশ্চিমবাংলায় 2 লক্ষ শিক্ষকের অভাব আছে, নিয়োগ হয় না। কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি করেন সেটা লক্ষ্মীর ভাণ্ডারের রাজনীতি, কন্যাশ্রীর রাজনীতি, যুবশ্রীর রাজনীতি, খেলামেলায় রাজনীতি, পুজোর রাজনীতি, সেখানেই টাকা ঢালেন। ফলে স্থায়ীভাবে কর্মী নিয়োগ হয় না। এমনকি পুলিশের 40% পদ শূন্য হয়ে আছে। তাহলে কাদেরকে দিয়ে তুমি এসআইআরটা করাবে? বহু লোক কিন্তু উপযুক্ত নয়, আমি তোমায় বলছি। এসআইআর এর কাজে যাদেরকে নিয়োগ করা হয়েছে তাদের 30% কিন্তু অযোগ্য। অযোগ্য এই সেন্সে ঠিক মতো পড়াশোনা পড়তে পারে না, লিখতে পারে না বলে খবর। অনেকে আবার ইগোইস্টিক, আমি যাব না, আমার বাড়িতে এসেই ফর্ম নিতে হবে। ফলে এরকম এবং প্রপার ট্রেনিংও এদের হয়নি। ফলে এই সব মিলে যে অরাজক পরিস্থিতি ইলেকশন কমিশনের নেতৃত্বেই হয়েছে, তার পূর্ণ ব্যবহার তৃণমূল কংগ্রেস করছে। ইলেকশন কমিশন যখন প্রস্তুতি নিচ্ছিল তখন তো উচিত ছিল যে পশ্চিমবাংলার রাজনীতিটাকে ভালো করে অনুধাবন করা, পশ্চিমবাংলার ইতিহাসটাকে বোঝা, যে এখানে যে কোনো জিনিস আনলফুলি হয়, এখানে রুল অফ ল নেই, কোর্ট বলছে এখানে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। তাহলে ইলেকশন কমিশন অতীতে যে ভারতবর্ষের সর্বত্র হিংসাহীন ইলেকশন করে, পশ্চিমবাংলায় এসে তো লোকের লাভের উপর ইলেকশন হয়, ইলেকশন কমিশন দেখে না। কোথাও তো 7 দফা 8 দফা ইলেকশন হয় না, পশ্চিমবাংলায় 7 দফা 8 দফা ইলেকশন করতে হয়। পশ্চিমবাংলা একটা খারাপ রাজ্য, অত্যন্ত খারাপ রাজ্য। পশ্চিমবাংলা আমাদের অত্যন্ত উত্তম রাজ্য ছিল, 1 নম্বর রাজ্য ছিল। তাকে মমতা বন্দ্যোপাধ্যায়, মাঝখানে বামেরা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে কুৎসিত রাজ্যে পরিণত করছে ক্রমশ। তাহলে এই সমস্ত ন্যারেটিভটা জানার পরে ইলেকশন কমিশনের উচিত ছিল না যে 23টা জেলায় 23 জন অবজারভার নিয়োগ করা, যাতে করে জেলার কাজকর্মগুলো কি মতন হচ্ছে, ঠিক না মতন হচ্ছে কিনা, বিএলওরা কাজ করছে ঠিক মতন কিনা, অ্যাসিস্ট্যান্ট ইয়ারোরা ডিওরা ঠিক মতন কাজ করছে কিনা, অন্তত অবজারভাররা দেখুক চোখ দিয়ে, আমাদের রিপোর্ট দিক। ইলেকশন কমিশন কেন অবজারভার নিয়োগ করেনি তুমি বলতে পারো? কেন 23টা রাজ্যে অবজারভার নিয়োগ না করেই ইলেকশন প্রক্রিয়া শুরু করেছে? কেন বিএলওদের প্রপার ট্রেনিং না দিয়ে শুরু করে দিয়েছে কাজ? কেন বিএলওদের সেন্ট্রাল ফোর্স না দিয়ে, কেন্দ্রীয় বাহিনী নিয়োগ না করেই এই এসআইআর এর কাজ শুরু করে দিয়েছে? ফলে ইলেকশন কমিশন 100-র মধ্যে 0 পেয়েছে। ফলে এইরকম একটা দুর্বল পরিস্থিতি ইলেকশন কমিশন সচেতনভাবে তৈরি করলো মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাডভান্টেজ দেওয়ার জন্য। আমার কিন্তু খুব সন্দেহ যে আমরা যারা নির্বাচনী চর্চা করি, আমরা যারা সাংবাদিকতার কাজ করি, তারা পশ্চিমবাংলার পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহল। তাহলে ইলেকশন কমিশন মতন অত বড় সংস্থা দিল্লিতে যারা বসে আছেন, তারা কি পশ্চিমবাংলার রাজনীতিটা বোঝেন না, জানেন না? নাকি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়কে কেক ওভার দেওয়ার জন্য এই ইলেকশন কমিশন কার্যত অরাজক পরিস্থিতির মধ্যে দিয়ে এসআইআরটা চালু করলো? আমরা জানি না যে বাইনারি ন্যারেটিভটা আগ বাড়িয়ে বিজেপি তৈরি করলো, তাতে আগামী দিনে যদি এসআইআর যদি ঠিক মতো না হয়, যার সম্ভাবনা প্রবল, তাহলে শেষ পর্যন্ত ভোটের আগে তো হেরে গেল বিজেপি, ভোটের আগেই হেরে গেল। ফলে আমি তোমাকে বলছি যে এসআইআর কে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় তার 15 বছরের সরকারের যে ব্যর্থতা, সেগুলোকে চাপা দিয়ে দিল। 15 বছর সরকার চলেছে কার্যত দুর্নীতির উপর। 15 বছরের সরকার চলেছে কোনো শিল্প না করে। 15 বছরের সরকার চলেছে যুবকদের চাকরি না দিয়ে। 15 বছরের যে সরকার চলেছে সেখানে প্রাইমারি স্কুলকে ধ্বংস করা হয়েছে, সেখানে উচ্চশিক্ষাকে ধ্বংস করা হয়েছে। 15 বছরে একটা সরকার চলেছে আইন শৃঙ্খলাকে বিঘ্নিত করে, ললেসনেস করে, বোমা বাঁধার গল্প শুনিয়ে এবং গোষ্ঠীদ্বন্দ্বের মাধ্যমে। ফলে সেই রকম একটা সরকারের ব্যর্থতা দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় ঢেকে দিতে পারলেন এসআইআর নামক একটা বিষয় আসার ফলে।
এবং এই বিজেপি আজকে এসআইআর নিয়ে নানা গল্প শোনাচ্ছে, কিন্তু এসআইআর আসার ফলে তার যে রাজনৈতিক মানে দুরবস্থা তৈরি হলো, সরকারের যে ব্যর্থতার জায়গাগুলো এখন ধামাচাপা পড়ে গেল, শুধু তাই নয়, শুধুমাত্র আইডেন্টিটি পলিটিক্সের জোরে এবং একই সাথে ভোটার তালিকা নিজের মতন করে তৈরি করে তৃণমূল কংগ্রেস যে কয়েক যোজন এগিয়ে থাকবে, এটা দিনের আলোর মতন আজকে পরিষ্কার। এরপরে যে ন্যারেটিভ গুলো হবে তোমাকে পরপর বলছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছু লোককে নিয়ে যাবে, যদিও মানে মনে রাখবে ভোটার তালিকা সংশোধন করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের প্রশাসনই, অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকজনই। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে যাবে দিল্লিতে, নিয়ে গিয়ে নির্বাচন কমিশন ঘেরাওয়ের নাম করে একটা রাজনৈতিক তরজা করবে, আরো বেশি মানে মুসলিম ভোটটাকে সংগঠিত করবার চেষ্টা করবে। আর এইদিকে তৃণমূল কংগ্রেসের বিএলএরা এবং বিএলওরা মিলে যে কাজটা করবে সেটা বিজেপি একটা সময় বুঝতে পারবে, যখন খসড়া ভোটার তালিকা বা চূড়ান্ত ভোটার তালিকা সংশোধন হবে। এবং তারপরেও আমি বলছি, খসড়া ভোটার তালিকার মধ্যেও জল থাকতে পারে, হয়তো বিজেপিকে সন্তুষ্ট করবার জন্য, হয়তো আমি আবারও বলছি, এটা বিজেপিকে সন্তুষ্ট করবার জন্য একটা অনেক বাদ দেওয়ার নাম গল্প শোনাবে, কিন্তু ফাইনাল দিয়ে দেখা যাবে যে না, কিছুই বাদ গেল না। ফলে সেই সম্ভাবনাটা বিজেপির নেতারা জানি ভাবে যে যাতে বিজেপি হইচই করতে না পারে খসড়া ভোটার তালিকা দেখে। ফলে খসড়া ভোটার তালিকায় দেখা গেল গত 2002 সালে 69 লক্ষ বাদ গেছিল, এবার দেখা গেল যে আরো কিছু বেশি বাড়িয়ে 80 লক্ষ বাদ গেছে, এরকম একটা ভাব দেখালো। আর বিজেপির নেতারা লাফিয়ে বলতে লাগলো, দেখলেন তো কত বাদ গেল। কিন্তু যখন চূড়ান্ত ভোটার তালিকা 7ই ফেব্রুয়ারি বেরোলো, 10 লাখ বাদ গেছে দেখা গেল, আবার যুক্ত হয়ে গেছে 40 লাখ। ফলে সেই রাজনৈতিক কৌশলটা কিন্তু বিরোধী নেতারা জানি মাথায় রাখেন, যে এখানে আপনারা যাদের সাথে লড়াই করছেন তারা অন্যরকম শক্তি, পৃথিবীতে খুব কম এই ধরনের রাজনৈতিক শক্তি ক্ষমতায় এসছে। ফলে এই ধরনের রাজনৈতিক শক্তির সাথে লড়াই করার জন্য যে বিচার বুদ্ধি ভাবনা চিন্তার রাজনৈতিক প্রজ্ঞার দরকার, সেইটা আদতে কতটুকু আছে বিরোধী রাজনৈতিক দলগুলোর, আমি বারবার প্রশ্ন তুলি। বিরোধী রাজনৈতিক দলগুলো ভীষণ আমার উপর রাগ করে, তাদের কর্মী সমর্থকরা মনে করেন, কিন্তু বাস্তবটা মনে রাখবেন, খসড়াতে আপনাদের সন্তুষ্ট করেও দিতে পারে, কিন্তু চূড়ান্ত ভোটার তালিকার সময় কিন্তু আসলে আপনি বুঝতে পারবেন যে এসআইআর এর ফলে কার লাভ কার লোকসান। এবং একই সাথে তোমায় আমি বলতে চাই যে দেখো, মানে বিজেপি এক একটা গোল পোস্ট সেট করছে। একটা সময় তোমাদের মনে থাকতে পারে যে সিএ হয়ে গেলেই মানে হিন্দু ভোট ব্যাংক আমাদের সহায়তা এসে যাবে, আমরা জিতে যাব। সিএ হয়ে গেলেই বিজেপি জিতে যাবে। সিএ আইন পাস হলো, কি হলো? কিছু হলো? তারপরে একটা সময় বিজেপি নিজেরাই বলছিল এনআরসি, আসামের এনআরসি হচ্ছে, বাংলায় এনআরসি হলে সব মুসলিমদেরকে বার করে দেওয়া হবে, এইসব গল্প শুনিয়েছে। কি হলো? কিছু হলো? এইবার এসআইআর এর গল্প শোনাচ্ছে। এসআইআর এর গল্পতে প্রথম দুদিনেই বিজেপির যা ছবি বেরিয়েছে, কঙ্কাল সারদের ছবি বেরিয়েছে, কোথাও তাদের উপস্থিতি নেই। একতরফা তৃণমূল কংগ্রেস এসআইআর এর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। ফলে এইরকম একটা পরিস্থিতি 2026-এর নির্বাচন যেখানে হতে যাচ্ছে, সেই নির্বাচন আদতেও 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালের পারফরমেন্সের উপর হবে কিনা আমার কিন্তু ডাউট আছে, আমার ভীষণ ডাউট আছে যে এই এসআইআর আবহেই হিন্দু মুসলমান এবং আতঙ্কে ভয়ে ভীতি সন্ত্রস্তের মধ্য দিয়েই ভোট ঘোষণা হয়ে যাবে, এবং এই ভোট ঘোষণা হয়ে গিয়ে একতরফা ভাবে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে কিনা সেটা সময়ই বলবে। কিন্তু আপাতত তোমায় বলবো যে দুদিন এসআইআর এক্সারসাইজ হলো, তাতে বিরোধীরা কোথায়? এদিকে দুদিন হয়ে গেল এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে, বিভিন্ন জায়গা থেকে খবর উঠে আসছে তৃণমূল নেতাদের বাড়ি থেকে এসআইআর এর যে ফর্ম সেটা বিলি হচ্ছে। একদিকে এই অসাংবিধানিক যে প্রক্রিয়া সেটা চালানো হচ্ছে, আবার মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান হাতে নিয়ে রাজপথে নামছেন। দেখো, এই যে মানে দেখনদারি রাজনীতি, এটাই তো ইম্পর্টেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় তার চিরজীবনই তিনি মানে দেখনদারির রাজনীতি করেছেন। তিনি সংবিধানও ধরবেন, আবার বিধানসভায়ও ভাঙবেন। তার নেতৃত্বে বিধানসভাও ভাঙচুর হবে, আবার তিনি সংবিধানও ধরবেন। তার নেতৃত্বে স্পিকারের
উপর কাগজ ছুঁড়েও তিনি দিবেন, ডেপুটি স্পিকারকে কাগজ ছুঁড়েও দিয়ে অসংসদীয় ব্যবস্থা নেবেন, আবার সংবিধানও ধরবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যক্তি যিনি পঞ্চায়েত নির্বাচনে 100 মানুষের লাশের বিনিময়ে নির্বাচন করবেন, আবার সংবিধানও ধরবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যক্তি যার শাসনকালে একটার পর একটা নির্বাচনে ভোট লুট হয়, আবার তিনি সংবিধানও ধরবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যক্তি যার শাসনকালে বিরোধীদের একটা মিটিং মিছিল করবার জন্য কলকাতা হাইকোর্ট থেকে মামলা করে আদায় করে নিতে হয়। মিটিং মিছিলের জন্য কলকাতায় হাইকোর্টে আদালতে গিয়ে দ্বারস্থ হয়ে তারপরে অনুমতি সাপেক্ষে মিটিং করতে হয়, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ই এই সংবিধান ধরবেন। ফলে আমি তো বলছি যে ভারতবর্ষ কেন, পৃথিবীর ইতিহাসে এত বড় স্বৈরাচারী শাসক অতীতে কখনো আসেনি, বর্তমানে আসেনি। দেখো, স্বৈরাচারী শাসক যখন তোমার সামনে মানে আবির্ভূত হবে, তুমি তাকে বুঝতে পারবে। ধরো হিটলার স্বৈরাচারী শাসক, তার এক ধরনের ঢং ছিল, কিন্তু এই স্বৈরাচারী শাসকের যেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সেটা হলো যে একটা মানে ঢং আছে, একটা ভেগ ধরার কৌশল আছে, একটা ক্লেমোফেজ করার মানে অধিক আছে, মানে শক্তি আছে। মানে এমনভাবে তোমার সামনে হাজির হবেন, তুমি মনে করবে আরে বাবা, এরকম মানুষ তো আমি জীবনে দেখিনি। আসলে কিন্তু মানে যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখার জন্য যে কোনো অবস্থান নিতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে, যার বিরুদ্ধে ইচ্ছা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। মানে গণতন্ত্রের নাম করে ক্ষমতায় এসে এত বড় স্বৈরাচারী শাসক পৃথিবীর ইতিহাসে খুব কম এসছে, যিনি গণতন্ত্রের মুখোশধারী কিন্তু আসলে স্বৈরাচারী।